স্বাগত। বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাজেটের প্রভাব নেই বাজারে, আরও বেড়েছে আলু, ডিম, মশলার দাম। বাজেটে নির্দেশনা না থাকায় হতাশ ক্রেতা। অর্থনৈতিক সংকট কাটাতে পারবে না বাজেট, মনে করে সিপিডি। অর্থনৈতিক সূচকের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী। এমপি আজিমের মরদেহ পাওয়া অসম্ভব, বলছে কলকাতার গোয়েন্দারা। কলকাতা সিআইডির হেফাজতে সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই বাজেটের খবর। প্রস্তাবিত বাজেটের পরে সুখবর নেই বাজারে। নিত্যপণ্যের দাম তো কমেনি, বরং বেড়েছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলু, ডিমের দাম। কোরবানি ঈদের আগে চড়া গরম মশলা, পেঁয়াজ, রসুন, তেল, চিনির দামও। বাজেটে ভোগ্যপণ্যের দাম কমাতে সুনির্দিষ্ট কিছু না থাকায় হতাশ ক্রেতারা। প্রতি বছর বাজেট ঘোষণা হলেই সব শ্রেণীর মানুষের নজর থাকে কোন পণ্যের দাম কমলো আর কোনটির বাড়লো। বাজেটের পরদিন ছুটির দিন হওয়ায় রাজধানীর বাজারে ক্রেতাদের তাই আলাদা আগ্রহ পণ্যের দাম নিয়ে, যদিও সুখবর নেই দামে। কালকে বাজেট ঘোষণা হয়েছে, আজকে দাম বেশি, তাহলে জনগণের স্বস্তি আমি কিভাবে বুঝবো? জনগণের তার দুর্ভোগ। বাজেট গেছে আজকে একদিন শেষ, এখন কইছে খাদ্যপণ্যের দাম কমলে অবশ্যই স্বস্তি আসবে, ক্রেতার জন্য স্বস্তি, বিক্রেতার জন্য স্বস্তি। বাজেটে আলু, পেঁয়াজ, রসুন, তেল, চিনি সহ বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক 2 থেকে 1% করা হয়েছে, কিন্তু দাম কমার লক্ষণ নেই। আলু গত সপ্তাহে 55 টাকায় বিক্রি হলো, এখন তা কিনতে হচ্ছে 60 টাকায়। পেঁয়াজ 80, আদা 180 আর রসুনের কেজি 220 টাকা। এটা হবে না, এটা পারবে না, এটা পারা ডিফিকাল্ট, কারণ দেশের খরচ তো বেশি, এখন সব জিনিসেরই খরচ বেড়ে গেছে। এমনিতেই তো আমাদের জন্য দুঃসহ, তার মধ্যে এই বাজেটের এই বৃদ্ধির কারণে আমার মনে হয় আরও আমাদের জন্য একটু ডিফিকাল্টিস হয়ে যাবে। বাজারে চিনি বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। কমেনি সয়াবিন তেল ও চালের দামও। জিরা, লবঙ্গ সহ বেশিরভাগ গরম মশলার দাম নাগালে নেই। এতে আসছে কোরবানির বাজার নিয়ে চিন্তায় ভোক্তারা। পণ্যের দাম যদি বাড়ে তাইলে মানুষের আয়ের মূল্যও বাড়তে হবে, বুঝছেন? এখন যে পরিমাণে আয়, এই পরিমাণে আপনার মালের দাম, মাল কিনতে গেলে কষ্ট হয়ে যায়। ডিমের দাম নাগালে আসছে না কিছুতেই। বড় বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়, আর মহল্লার দোকানে তা 160 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে বাড়তে শুরু করেছে মশলার দাম। পেঁয়াজ, আদা, রসুনের পাশাপাশি বেড়েছে জিরা, এলাচের দামও। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দর, তবে কিছুটা কমেছে মুরগির দাম। কোরবানির ঈদ আসতে এখন বেশ কয়েকদিন বাকি, তবে এরই মধ্যে চট্টগ্রামের বাজারে বেড়েছে পেঁয়াজ ও আদার দাম। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে, আর আদা বিক্রি হচ্ছে 260 টাকায়। মুরগি ও ডিমের দাম কমলেও বেড়েছে সবজির দাম। কাকরোল, ফুলকপি, পটল, টমেটো, বেগুন সহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজিতে। সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ আমরা দেখতেছি না, কি জন্য? বড় বড় ব্যবসায়ী বাড়াইতেছে, 250 টাকা কেজি হচ্ছে, সময় মতো আবার দেখা যাইতেছে 180 টাকা কেজি হচ্ছে। বরিশালে কয়েকদিনের ব্যবধানে কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম, বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। মুরগির দাম কিছুটা কমলেও ক্রেতার অসন্তোষ বাড়িয়েছে মাছের দাম। বিশেষ করে হলো যে বন্যা হয়েছে, তো বন্যার কারণে একটু বাজারে প্রভাব পড়ছে। আমরা তো ইলিশ কেনার কথা ভাবিও না, ইলিশ কবে খাইছি সেটা এখন মনে নেই, অনেক দিন আগে আর কি। এখন অন্য ছোট মাছ কিনতে আছে, সেইটা যেগুলো আগে ছিল 100 টাকা, 120 টাকা, সেগুলো এখন 170 টাকা ঢুকছি পরি। বগুড়ায় পেঁয়াজ, আদা, রসুনের পাশাপাশি চড়া কাঁচামরিচের দাম বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা কেজিতে। গত সপ্তাহের 520 টাকার জিরা এখন বিক্রি হচ্ছে 750 টাকায়। এছাড়া 2800 টাকা থেকে এলাচের কেজি হয়েছে 3500 টাকা। অনেকটা একই পরিস্থিতি রাজশাহীর মশলার বাজারেও। বাজেটের আগে মাল সবকিছু বন্ধ ছিল, মালপত্র অনেকে দেয়নি, ঠিক হচ্ছে নাই, পরে আজ না কাল পরশু দিবি, মাল নাই তাই বলতেছে। আমরা তো সাধারণ জনগণ, আমাদের আজকে দেখবো একদম, কালকে দেখবো, মানে প্রত্যেক দিন গেলেই
কেজি প্রতি 10 টাকা 15 টাকা করে বেড়ে যায়। যশোর খুলনার বাজারেও কোরবানির ঈদ সামনে রেখে চড়া মশলা সহ বিভিন্ন পণ্যের দাম বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক সংকট কাটাতে ব্যর্থ হবে বলে মনে করছে সিপিডি। সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, জিডিপি প্রবৃদ্ধি এবং বিনিয়োগ সহ অর্থনৈতিক সূচকগুলোর যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা উচ্চাভিলাষী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য 6.5% ধরা হলেও গত 2 বছর ধরে তা 10-এর কাছাকাছি। তাই এই লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, কম আয়ের মানুষের জন্য নেওয়া পদক্ষেপ অপর্যাপ্ত। বর্তমান বাস্তবতাকে বিবেচনায় না নেওয়ায় বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না বলেও মন্তব্য করেন ফাহমিদা খাতুন। তিনি বলেন, প্রতি বছরই রাজস্ব বোর্ডের ওপর দেওয়া লক্ষ্যমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে। এনবিআর সেই লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় বলেও মন্তব্য করেন তিনি। প্রক্ষেপণ করা হয়েছে 2025 সালের জন্য, যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। চলমান 2024-এ যেটা কিনা লক্ষ্যমাত্রার শুরুতে ছিল 7.5%, সেটা কিন্তু এখন আমাদের সংশোধিত 2024 বাজেটে সেটা কমিয়ে 5.8-এ আনা হয়েছে। সেই প্রেক্ষিতে 6.8 প্রবৃদ্ধির হার অনেকটাই উচ্চাকাঙ্ক্ষী। বাজেট নিয়ে আরও আলোচনা করতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, বাজেটের পর নিত্যপণ্যের দাম আরও বেড়ে যাওয়ার কারণ কি? নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। একটি হচ্ছে বাজেটের যে কর কাঠামো গতকালকে প্রস্তাব করা হয়েছে সেটির একটি প্রভাব থাকতে পারে। আরেকটি থাকতে পারে যে সরবরাহ ব্যবস্থার যে ইন্টারভেনশন সেটি। আরেকটি থাকতে পারে যে মানুষের কাছে মানে কিছু মানুষের কাছে টাকা বেশি আছে। এই 3 কারণেই সাধারণত মূল্যস্ফীতিটা দেখা দেয়, যে নিত্যপণ্য বা বিভিন্ন ধরনের পণ্যে কীরকম কর নিচ্ছে সরকার, এটি একটি উল্লেখযোগ্য দিক। আবার বাজারে টাকার সরবরাহটা কেমন, এটি আরেকটি উল্লেখযোগ্য দিক। একই সঙ্গে পণ্যের সরবরাহ এবং তদারকি কেমন, এই 3টা বিষয় মিলেই আসলে বাজারে পণ্যের দাম কেমন হবে সেটি নির্ভর করে। বাজেটে গতকাল আমরা যেটি দেখেছি যে নানা ধরনের পণ্যে ভ্যাট এবং কর আরোপ করা হয়েছে এবং আমরা দেখেছি এই বিষয়ে মানুষের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া। যে তুলনায় কর বাড়ানো হয়েছে মোবাইল থেকে শুরু করে নানা ধরনের কোমল পানীয়, মিষ্টি পানীয়, চকলেট বা আমসত্ত্ব ইত্যাদি ইত্যাদি নানা পণ্যে, আবার বাসাবাড়িতে ব্যবহৃত হয় যেরকম এসি, ফ্রিজ, বিভিন্ন ধরনের পণ্যে কিন্তু এই যে কর আরোপ করা হয়েছে। এবং আপনি জানেন যে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদেরও একটি মনস্তাত্ত্বিক বিষয় এখানে আছে যে বাজেট আসলেই বেশ কিছু পণ্যের দাম বাড়বে। সেই বিবেচনা তারা সবসময় যখনই বাজেট আসে বা যখনই কোনো বেতন ইনক্রিমেন্টের ঘোষণা আসে তখনই কিন্তু বাজারে নানা ধরনের পণ্যের দাম বেড়ে যায়। এটিতে কিন্তু এই জায়গায় বড় দুর্বলতা হচ্ছে বাজার তদারকি এবং বাজারে পণ্য সরবরাহের স্বাভাবিকতা রক্ষা করতে না পারা। তদারকি এখানে একটা বড় সমস্যার কথা বলছেন আপনি। আরেকটি বিষয় একটু জানাবেন, যে সিপিডি বলছে যে বাজেট সংকট কাটাতে পারবে না এই বাজেট, এই বিষয়ে আপনার মত কি? দেখুন, অর্থনীতিতে নানা ধরনের সংকট আছে। সবচেয়ে বড় সংকটের জায়গাটা হচ্ছে ব্যাংকিং খাতের যে অনিয়ম, ব্যাংকিং খাতের খেলাপি ঋণ, সেখানে ডলার সংকট, ঋণের সুধার, সেই একটা দিক। আরেকটি দিক হচ্ছে সরকারের কাছে টাকা নেই, অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড খুব বেশি রাজস্ব আদায় করতে পারছে না। আরেকটি হচ্ছে যে সরকারের যে ব্যয় করার কথা, যে মূল্যস্ফীতি এখন আছে, সাধারণ মানুষের জন্য সরকারের যেভাবে ব্যয় করার কথা সরকার সেভাবে ব্যয় করতে পারছে না। আবার সরকারের আয় ঋণ নির্ভরতা হয়ে গেছে। এখানে অনেকগুলো দিক আছে। তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে এবার যে হারে নতুন করে বা করের হার যেভাবে বাড়ানো হয়েছে, সরকারের আয় কিছুটা হলেও বাড়বে এবং এখানে IMF-এর যেহেতু চাপ আছে, সরকার এই দিকটায় মনোযোগ দিচ্ছে। কিন্তু সরকারের অন্যান্য যে ব্যয়গুলো, অলস ব্যয়, যেমন সরকারের কর্মচারীদের বেতন ভাতায় প্রায় 1 লাখ কোটি টাকা খরচ হবে, আবার সুদ পরিশোধে প্রায় 1.25 লাখ কোটি টাকার মতো খরচ হবে। তো এই যে সরকারের অনুন্নয়ন ব্যয়গুলো বেড়ে গেছে, এই ব্যয়গুলো সরকার কিভাবে কমাবে বা সেইখানে আসলে গুণগত পরিবর্তনটা কি, এই বিষয়গুলো কিন্তু বাজেটে নাই। একইভাবে ব্যাংকিং খাতের যে সংকট চলছে, এখানে যে খেলাপি ঋণ, আপনি জানেন যে গতকালকেও বাংলাদেশ ব্যাংক তথ্য দিয়েছে 1,82,000 কোটি টাকার মতো এই মুহূর্তে খেলাপি ঋণ আছে। এর বাইরে আদালত এবং যেগুলো বই থেকে বাদ দেওয়া হয়েছে হিসাবের খাতা থেকে, সেগুলো যোগ করলে কিন্তু আরও অনেক বেশি। তো এই যে খেলাপি ঋণ, আমরা নিত্য নতুন কেলেঙ্কারি দেখছি, বড় বড় ঋণের খেলাপি হওয়া দেখছি, সেগুলো আসলে সংকটগুলো কিভাবে সমাধান হবে, সিপিডি আসলে সেই দিকগুলোই নির্দেশ করেছে যে সরকারের আয় বাড়বে কিনা, সরকার তার অনুন্নয়ন ব্যয়গুলো কমিয়ে আনতে পারবে কিনা এবং ব্যাংকিং খাতে যে পরিস্থিতি চলছে সেটি স্বাভাবিক অবস্থায় আসবে কিনা। বার্তাকক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী রুহুল আমিন।
নতুন বাজেটে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেটের সেবার উপর সম্পূরক শুল্ক বাড়ছে। সেই সঙ্গে সিমের দাম বাড়ছে 50%, যার প্রভাব পড়বে গ্রাহকদের উপর। শুক্রবার রাত 12টা থেকেই কার্যকর হচ্ছে নতুন কল রেট। সংশ্লিষ্টরা বলছেন, এমন বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হতে পারে অন্যতম বাধা। মোবাইল ফোন এখন বিলাসিতা নয়, বরং জরুরি প্রয়োজন। তাই তো সব শ্রেণীর মানুষই এর ব্যবহারকারী। এবারের বাজেটে কল রেট ও ইন্টারনেটের ওপর ভ্যাট 5% বাড়িয়ে 20% করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হবে আরও কিছু ফি। তাই একজন গ্রাহককে 100 টাকার মোবাইল সেবার জন্য কর দিতে হবে 39 টাকা, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। মোবাইল সেবা নিয়ে নানা অভিযোগের মধ্যে বাজেটে বাড়তি কর চিন্তায় ফেলেছে সাধারণ গ্রাহকদের। 18 টাকা 1 জিবি পেতাম বা 10 টাকা 1 জিবি পেতাম, কিন্তু এখন হচ্ছে 90-80 টাকার নিচে আমরা কোনো এমবি প্যাকেজই পাচ্ছি না। আমাদের বাসায় কথা বলা প্লাস আমাদের গ্রুপের নোটিশ, আমাদের ডিপার্টমেন্টের নোটিশ, সকল কিছু আমাদের কিসে আসে? ফোনে আসে। ফোনে আসার ফলে দেখা গেছে আমাদের ডাটা ইউজ করতে হয়। যেহেতু ডাটা বিলটা এখন বেড়ে গেছে, আমাদের মতো যারা ছাত্র, যারা মেসে থাকে, তাদের পক্ষে ব্যাপারটা কষ্টদায়ক। কানেক্টিভিটির দিকে সিম সবচেয়ে প্রয়োজন। এখন ফোনে আমরা সব কিছু করি, ইন্টারনেট প্লাস কল, কিন্তু কোনো দিক দিয়ে আমরা দেখতেছি না যে ওগুলোর দাম কমতেছে। টেলিকম অপারেটররা বলছে, দেশের 40% বেশি মানুষ এখনও মোবাইল সংযোগের বাইরে। এই সময় বাড়তি বিলের কারণে মোবাইল ব্যবহার আরও কমবে। এতে বরং সরকারি রাজস্ব বঞ্চিত হবে। আনকানেক্টেড পপুলেশনকে কানেকশনের মধ্যে আনবো, কানেক্টিভিটির মধ্যে আনবো, সেখানেও কিন্তু আমরা অনেক ডিলে হয়ে যাবে আমাদের। এটা আমাদের যে গ্রোথ রেটটা আমাদের যেটা ছিল, সেটা আমরা অবশ্যই একটা স্লো মুভমেন্ট আমরা দেখতে পাবো। বাজেটটা কিন্তু সম্পূর্ণভাবে স্মার্ট বাংলাদেশের একটা আমরা বৈপরীত্যের একটা চিত্র দেখতে পাই। অতিরিক্ত শুল্কের কারণে প্রযুক্তি খাতের গতিও বাধাগ্রস্ত হবে বলছেন বিশ্লেষকরা। হুট করে যদি এই জিনিসগুলোর দাম বাড়িয়ে দিই, দেখা যাবে যে আমি যে পরিমাণ কর বা ট্যাক্স এখান থেকে নিলাম, ভ্যাট নিলাম, সেটার নিয়ে দেখলাম যে আমার বিজনেস, টোটাল দেশের অর্থনীতি যদি স্থবির হয়ে যায় বা সেখানে যদি ফুল অর্থনীতি যদি একটা পার্সেন্টেজ কমে যায়, তাহলে দেখা যাবে আমার লাভের থেকে ক্ষতি বেশি হয়ে গেল। বাড়তি শুল্কের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটপ। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফরে গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা। পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, এ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। এই প্রকল্পে নিজস্ব অর্থ খরচ করা হবে না। ভারত বা চীন যারা জুৎসই প্রস্তাব দেবে, তাদের কাছ থেকেই অর্থ সহায়তা নেবে ঢাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে রাজনীতি শুরু করেছে দিল্লি ও বেইজিং। প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফরকে সামনে রেখে আবারও আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে এখনও সমঝোতা হয়নি বাংলাদেশ ও ভারতের মধ্যে। এ পরিস্থিতিতে 2014 সালে চীনের কাছে নতুন প্রস্তাব তুলে ধরে ঢাকা। 2019 সালে ঢাকা বেইজিং যৌথ সমীক্ষাও শুরু হয়, কিন্তু এরপর আর আগায়নি আলোচনা। দ্বাদশ সংসদ নির্বাচনের পর তিস্তা প্রকল্প নিয়ে নতুন করে আগ্রহ দেখায় দিল্লি। তাই আশা করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি ও বেইজিং সফরে বিষয়টি গতি পেতে পারে। তো আমি কেন পকেটের ক্যাশ টাকাটা আমার টাকাটা আমি এখানে খরচ করব? দ্যাট ইজ মিনস টু ডু ইট ফ্রম আদার সোর্সেস, ওয়াই নট টু ইউজ দ্যাট? যে আমাদেরকে ভালো অফার দেবে এবং যে আমাদের কম সময়ের ভিতরে একটা সীমিত সময়ের ভিতরে কাজটা আমাদের শেষ করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস সরকার সেই সিদ্ধান্তটাই নেবে। এখানে অনেক কিছু বিবেচনার বিষয় আছে, যার জন্য আমরা ধীরে সুস্থে আমরা এটা নিয়ে আগাতে চাই। তবে পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, আর্থিক সহায়তার প্রস্তাব দিলেও পানির ন্যায্য হিস্সায় ভারতকে ছাড় দেবে না ঢাকা। এছাড়া দিল্লির প্রস্তাবের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। তিস্তা নদীর পানি আমরা যেভাবে গ্যাঞ্জেস চুক্তি করেছি, আমরা একইভাবে একই হিস্সা আমরা চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন, উনি একটা সঠিক একটা সিদ্ধান্ত এবং একটা আমাদের যেটা দরকার প্রয়োজন সেটা মাননীয় প্রধানমন্ত্রী আনতে সক্ষম হবে। সমস্যাটা ভারত সৃষ্টি করেছে। এই চুক্তি সই করতো এবং সেই পানিটুকু আমাদেরকে দিতে, তাহলে আমাদের এই প্রকল্পের প্রয়োজন হতো না, এই $1 বিলিয়ন প্রকল্পের প্রয়োজন হতো না। তারা ভারতের সাথে যে লাইন অফ ক্রেডিটগুলি আছে, সেগুলির বাস্তবায়নের অগ্রগতিতে খুব ভালো না। তারা এই প্রস্তাবটা দিয়ে আমার মনে হয় যেটা চীন যাতে এখানে আসতে না পারে, বাংলাদেশ সরকারকে সেই সিগন্যালটাই দিল। বিশেষজ্ঞদের পরামর্শ, তিস্তা মহাপরিকল্পনায় ভারত বা চীনের কাছ থেকে ঋণ নেয়ার ক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে।
রাজধানীতে অনুমতি ছাড়া হাট বসালে পশু জব্দের হুঁশিয়ারি ডিএমপির। এক হাটের পশু অন্য হাটে নেওয়া যাবে না। কোরবানির জন্য খামার থেকে বাজারে আসছে দেশি গরু ছাগল। অনলাইনে পশু বিক্রি শুরু, ভালো দামের আশা। এমপি আনোয়ারুল আজিমের মরদেহের সন্ধান পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করছে কলকাতা সিআইডির কর্মকর্তারা। ঘটনার ২২ দিন পেরিয়ে যাওয়ায় খণ্ডিত মরদেহ বহন করা ট্রলি ব্যাগটির খোঁজ পাওয়া নিয়েও সন্দিহান তারা। তবে এই সংসদ সদস্যের মরদেহ উদ্ধারে পশ্চিমবঙ্গের সিআইডি কর্মকর্তারা এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। এছাড়া এ নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দাদের সঙ্গে আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। ১২ই মে কলকাতায় যান এমপি আজিম। সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় উঠেন তিনি। পরের দিন তাকে শহরের নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এমপি আনোয়ারুল আজিম হত্যায় জড়িত সন্দেহে নেপালে আটক সিয়াম এখন কলকাতা সিআইডির হেফাজতে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। দুপুরে মিন্টো রোডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। বলেন, দুদেশের তদন্ত ও সমঝোতার ভিত্তিতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। ঈদুল আজহার তারিখ নির্ধারণে সন্ধ্যা ৭টায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন। রাজধানীতে অনুমতি ছাড়া কোরবানির হাট বসালে পশু জব্দ করা হবে বলে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এক হাটের পশু নেওয়া যাবে না অন্য হাটে। এছাড়া ক্রেতা বিক্রেতাদের নিরাপদ কেনাকাটা ও লেনদেন নিশ্চিতে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। প্রতিটি জোনে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর টিম। সামনেই কোরবানির ঈদ, রাজধানীতে শুরু হয়েছে পশুর হাট বসানোর তোড়জোড়। এরই মধ্যে ১৭টি হাটের জায়গা চূড়ান্ত করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। আর জনস্বার্থ বিবেচনায় আদালতের নির্দেশে এবার হাট বসছে না আফতাবনগরে। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনারও সতর্ক করলেন, রাজধানীতে অনুমতি ছাড়া হাট বসানো হলে পশু জব্দ করা হবে। এছাড়া এক হাটের পশু নেওয়া যাবে না অন্য হাটে। কোনো অনুমোদিত হাট নয়, কিন্তু কিছু একটা ফাঁকা জায়গা পেলেই কেউ কেউ সেখানে হাট বসানোর চেষ্টা করে এবং অতীতে কখনো কখনো এটি হয়েছে। তো সেটির জন্য আমরা কঠোরভাবে আমাদের পুলিশের প্রতি নির্দেশনা আছে, এই ধরনের যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করা হবে। যদি এখানে হয়ে থাকে তাহলে সেই সমস্ত গরুগুলো আমরা কিন্তু সিজ করে নেব, মানুষজন সহ। পরে নিরাপত্তা প্রসঙ্গে বলেন, প্রতিটি হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপদ কেনাকাটা ও লেনদেন নিশ্চিতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। প্রতিটি জোনে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর টিম। হয়েছে সকল হাটে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। যে হাসিল বা ট্যাক্স যেটি নেওয়া হয় সেটি যাতে অতিরিক্ত নেওয়া না হয়, জাল টাকা দিয়ে কেউ লেনদেন করতে না পারে, সেজন্য জাল টাকার মেশিন বসাবে, সেজন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে এবং তারা সেখানে থাকবে। এছাড়া রাজধানীর হাটগুলোতে নিয়মিত চলবে অভিযান। যে কোনো ধরনের অপতৎপরতা রুখতে মাঠে থাকছে পুলিশ সহ সাইবার টহল টিম। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খামারে কোরবানির জন্য দেশি প্রজাতির গরু ও ছাগল প্রস্তুত করা হয়েছে। চলছে খামারিদের হিসাব নিকাশও। এরই মধ্যে খামারি ও গৃহস্থরা বাজারে ছাড়তে শুরু করেছে পশু। কোথাও কোথাও অনলাইনেও শুরু হয়েছে পশু বিক্রি। অবৈধ পথে দেশে পশু না আসলে ভালো দাম পাওয়ার আশা প্রাণী সম্পদ কর্মকর্তাদের।
কোরবানির জন্য প্রস্তুত ঝিনাইদহের ১,১২,০০০ গরু। গৃহস্থ বাড়িতে গরুর পাশাপাশি পালন হচ্ছে ছাগল ভেড়াও। ইতিমধ্যে খামারি ও গৃহস্থরা গরু ছাগল ভেড়া বাজারে ছাড়তে শুরু করেছে। আমার এখানে ১৫২টা গরু আছে, ছোট বড় মাঝারি সব জাতেরই। প্রত্যেক দিন ৫০০ থেকে ৬০০ টাকা গরু প্রতি খরচ হয়, মাসে ১৫ থেকে ১৬,০০০ টাকা খরচ। এবারও ঝিনাইদহে চাহিদার চেয়ে বেশি পশু রয়েছে। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান ৪০ ভাগ গরু পাঠানো হবে বিভিন্ন জেলায়। দেশের বিভিন্ন এলাকায় আমাদের চাহিদার গরু রাখার পরেও আমরা দেশের বিভিন্ন এলাকায় এটা পরিবহন যোগে পাঠাতে সক্ষম হব। নেত্রকোনায় কোরবানির গরুর চাহিদা রয়েছে ১,১০,০০০। জেলার ছোট বড় ৬,৫০০ খামারে গরু প্রস্তুত ১,৩২,০০০। এখনও বাজার জমে না উঠলেও অনলাইনে বিক্রি হচ্ছে পশু। মূলত এটা লাইভ আমরা অনলাইনে বিক্রি করতেছি এবং এটা লাইভ ওয়েটে বিক্রি হবে। দেখা গেল যে বিক্রির সময় আরও ১০ কেজি বা ২০ কেজি বেড়ে গেছে, সেক্ষেত্রে আরও কিছুটা বেড়ে যাবে আর কি। সেটা আমরা প্রাইস ধরছি ৫৫০ টাকা করে পার কেজি। এবছর সিরাজগঞ্জে ২,২২,০০০ গরু, ৩.৫ লাখ ছাগল ও ৬০,০০০ ভেড়া সহ ৬ লক্ষাধিক পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। বাজার মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। কারণ শাহিওয়াল গরুটা মানে সুদর্শন, দেখতে সুন্দর, মানুষের চাহিদাটা বেশি। আর এছাড়াও কিছু ব্রাহ্মা ক্রস গরু আছে। আমাদের বাংলাদেশের গরু বাংলাদেশে যদি কেনা বেচা হয়, ইনশাল্লাহ খামারিদের মোটামুটি ভালোই আর কি ব্যবসা উন্নত হবে। ভারত থেকে অবৈধভাবে গরু না আসলে ভালো দাম পাওয়ার আশা কর্মকর্তাদের। বিভিন্নভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যোগাযোগ করেছি, যাতে ইন্ডিয়া এবং পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের কোনো গরু ছাগল যেন আমাদের দেশে প্রবেশ না করতে পারে। গোপালগঞ্জেও কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে ৪০,০০০ গরু। বাজার জমে উঠলে ভালো দাম পাওয়ার আশা খামারিদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। সপ্তাহ গড়ালেই কোরবানির ঈদ। বাড়ি যাওয়ার ঝক্কির আগেই পোশাকের পাশাপাশি জুতা কেনার কাজটিও সেরে নিচ্ছেন অনেকে। আকর্ষণীয় ডিজাইনের আরামদায়ক ও সাধ্যের মধ্যে জুতা কিনতে কিছু ক্রেতা যাচ্ছেন মার্কেটে। বিক্রেতারা বলছেন কোরবানির ঈদে বেচাকেনা অনেক কম, তাই নানা অফারে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। ক্যাশব্যাক অফার পেতে বিকাশে পেমেন্ট করছেন ক্রেতারা। রাজধানীর বনশ্রীর কোওয়াক ফুটওয়্যার নানা শ্রেণীর ক্রেতাদের চাহিদা অনুযায়ী বৈচিত্র্যময় ডিজাইনের জুতার সমাহার এই দোকানে। ঈদ সামনে রেখে তারা এনেছে আরামদায়ক এবং ট্রেন্ডি জুতা। বিক্রেতারা বলছেন মূল্য ছাড়ের কারণে কিছু ক্রেতা আগেভাগেই কেনাকাটা করছেন। কালারফুল আরামদায়ক জুতা। আর কাকার জন্য কিনলে? মা, বাবা, ভাই। দামটা তো আসলে আমরা যেটা কিনেছি ডিসকাউন্টেও আছে, যেটা হয়তো ১২০০ ছিল সেটা ৬০০ হয়েছে। কিডস আসছে, বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশন আসছে, কালারফুল ডিজাইন আসছে, তারপরে আপনার বেল্টওয়ালা জুতা আসছে, পাম শু আসছে। এদিকে নিউ এলিফ্যান্ট রোডের দোকানগুলোতে বরাবরের মতোই নানা ধরনের জুতা রাখা হয়েছে। বিক্রেতাদের আশা কোরবানির ঈদের ৪-৫ দিন আগে বাড়বে বিক্রি, যদিও এখন ক্রেতা খুবই কম। বিকাশ নেওয়ার পর একটু চিপে পেলাম আর কি, এবং বিকাশের এই অফারটা লুফে নেওয়ার জন্য মূলত আজকে আবার কেনাকাটা করতে এখানে আসলাম। নামাজ আছে, কোরবানির ঈদে গরু কাটার জন্য সিলভার চ্যানেলগুলো খুব ভালো যায়, তো এই জন্য সিলভার চ্যানেলের কালেকশন আমাদের বেশি, তো সেরকম সেল নাই, খুবই কম। দোকানে গিয়ে মূল্য ছাড় সহ নানা ধরনের অফারের খোঁজ করছেন ক্রেতারা। বিকাশের ক্যাশব্যাক যেন তাদের কাছে বাড়তি বোনাস। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরে বেনজির আহমেদের স্ত্রীর নামে কেনা ৯০ একর জমি ফেরত চান জমির মালিকেরা। এসব জমির বেশিরভাগই হিন্দুদের। তাদের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কেনা হয়েছে তাদের জমি। এদিকে গোপালগঞ্জে বেনজির আহমেদের ছত্রছায়ায় অনেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। মাদারীপুরের রাজৈরে স্ত্রী জিসান মির্জার নামে ২ বছরে প্রায় ৯০ একর জমি কিনেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। আদালতের নির্দেশে তার সম্পত্তি ক্রোকের খবরে মুখ খুলতে শুরু করেছেন এসব জমির মালিকেরা। কদমবাড়ি ইউনিয়নের বড়লেখা গ্রামের সরস্বতী রায়ের অভিযোগ, ভয় দেখিয়ে তার ৩০% ফসল জমি নামমাত্র মূল্যে কিনে নেওয়া হয়, আর দুলালবালার ৩ বিঘা জমি কিনে নেওয়া হয়েছে মাত্র ৩ লাখ টাকায়। বিক্রয়রা খাইলো জমি আমি বেচতাম না কোনোদিন, আমি থাকতে তো শহরে বেচতে দিতাম না, তো দিয়েই সেই বয়তে। আপনি যদি ওই জমি না দেন তো ওই জমি আপনি আলুডি করবেন কি করে? ওইখানে আলুডি করার মতন তো আপনার চাষবাস করার মতন তো কোনো কায়দা নেই, কেন আমি তো ওইখানে বাউন্ডারি দিয়ে দেবো। এই বিষয়ে কেউ আদালতে অভিযোগ করলে সহযোগিতা করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
অভিযোগ আনলে তখন আদালত যেইভাবে সিদ্ধান্ত উপনীত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তাকে সর্বাত্মক অ্যাসিস্ট্যান্স আমাদের পক্ষ থেকে এনশিওর করা হবে। গোপালগঞ্জের কৈরাগিটুল গ্রামে বেনজির আহমেদের সাভানা পার্কের জন্য জমি দখলের বিষয়টি বেশ আলোচিত। নামমাত্র মূল্যে তার কাছে জমি বিক্রিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেকে। বেনজির আহমেদকে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে নাম আছে স্থানীয় সুজয় পোদ্দারের। উত্তর কান্দায় ফিল্ডে গাড়ছে গাড়িয়া বলে যে এই জমি যদি না দাও তাহলে এই জমি আর পাবা না। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সুজয় পোদ্দার। কেবল বালু বিক্রির সুবাদে বেনজির আহমেদের সঙ্গে সুসম্পর্ক ছিল বলে দাবি তার। আমি এলাকার একটা সাধারণ লোক, আমি স্যার যখন ক্ষমতায় ছিল চাকরি করছে তখন কি আমি স্যারের কাউরে ক্ষমতা দেখাতে পারবো? এরকম কোনো অভিযোগ আমি কাউকে করিও নাই। এলাকার লোকজনের অভিযোগ বেনজির আহমেদের ছত্রছায়ায় বিপুল সম্পদের মালিক হয়েছেন সুজয় পোদ্দার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারি চাকরিতে কোটা বাতিল ও আবেদনে বয়সসীমা বৃদ্ধির দাবি জানিয়েছে শিক্ষার্থী সমন্বয় পরিষদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। দাবি পূরণে শনিবার রাজ্য ভাস্কর্যের পাদদেশে ছাত্র সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া দাবি পূরণে রোববার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরীফুল হাসান শুভ জানান, ভারত, নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাংলাদেশের তুলনায় বেশি। এই অবস্থায় শিক্ষার্থীদের বয়স ৩০-এ বেড়াজালে আবদ্ধ না রেখে উন্মুক্ত করা জরুরি। আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশে একটি বিশাল শিক্ষার্থী সমাবেশের আয়োজন করতে যাচ্ছি। আমরা মনে করি শিক্ষার্থী সমাজ কখনো হারেননি। 52 থেকে 71-এর সমস্ত লড়াই সংগ্রামে ছাত্র সমাজ তার অগ্রণী ভূমিকা পালন করেছে। তার নিজ অধিকার আদায় করার লক্ষ্যে আমরা এহেন কর্মকাণ্ড চালিয়ে যাব বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। আগামী অর্থ বছরে 56টি সরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় 200 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হচ্ছে। এই বরাদ্দকে একেবারেই কম বলছেন গবেষকেরা। এই টাকা দিয়ে ভালো কোনো গবেষণা করা সম্ভব না। ইউজিসি অবশ্য বলছে এই অর্থের পুরো ব্যবহার নিশ্চিত করা হবে। আগামী অর্থ বছরে শিক্ষা খাতে 94,711 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে, যা মূল বাজেটের 11.88%। আর জিডিপির 1.86% বরাদ্দ হচ্ছে এই খাতে। এবার 56টি সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে রাজস্ব বাজেট 5,600 কোটি টাকা, উন্নয়ন বাজেট দেয়া হচ্ছে 5,000 কোটি টাকা, আর গবেষণায় বরাদ্দ দেয়া হয়েছে 200 কোটি টাকা। অচিরেই আরও কয়েকটা দেশের সাথে আমরা যোগাযোগ করছি এবং সরকারি খাতেও বাজেট থেকে একটা বড় বরাদ্দ ভবিষ্যতে এই মোকাবেলার জন্য, যে যখন 25 সাল থেকে স্কলারশিপ থাকবে না, একটা বড় অ্যামাউন্টেরই বড় বরাদ্দ আমরা এই বাজেটে পাবো বিধায় আমরা বিশ্বাস করি। গবেষকরা বলছেন, গবেষণায় পিছিয়ে থাকায় বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো সুবিধাজনক অবস্থানে যেতে পারছে না। আর গবেষণার জন্য একটি বিশ্ববিদ্যালয় গড়ে বরাদ্দ পাচ্ছে 3.5 কোটি টাকা, যা একদমই কম। 35 নম্বরে জিডিপির দিক বিচার করলে সে অনুযায়ী কিন্তু আমরা শিক্ষা ও গবেষণা বরাদ্দটা দিতে পারছি। সরকারের অবশ্যই এদিকে মনোযোগী হতে হবে এবং প্রায়োরিটি বেসিস চিন্তা করতে হবে যে আমি এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করব। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নির্ধারণ করতে পারলে গবেষণায় এগিয়ে যাওয়া সম্ভব। যারা গবেষণা করে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে আপনি প্রায়োরিটি দিলেন। সবচেয়ে ভালো হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তার ক্যাপাবিলিটি, তার যোগ্যতা, তার ফ্যাসিনেশন, সেই অনুযায়ী যদি আপনি তার বেতন স্কেল নির্ধারণ করা হয় তাহলে আর এই ঝামেলাগুলো থাকে না। সরকারি বরাদ্দের পাশাপাশি বেসরকারি খাতের সাথে একযোগে গবেষণা করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো জয় বাংলা ম্যারাথন। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের আয়োজনে অংশ নেন প্রায় 3,500 প্রতিযোগী। 3 ঘন্টা 40 মিনিটে পাড়ি দেন 22 কিলোমিটার পথ। এদিকে ম্যারাথন ঘিরে হাতিরঝিল এলাকায় যান চলাচলে ছিল নিয়ন্ত্রণ। জয় বাংলা বলে আগে বাড়ো প্রতিপাদ্যে ঢাকায় অনুষ্ঠিত হলো জয় বাংলা ম্যারাথন। শুক্রবার ভোর 5টায় জয় বাংলা ম্যারাথনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এরপর শুরু হয় দৌড়। ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 3,500 দৌড়বিদ অংশ নেন।
হাফ ম্যারাথন প্রতিযোগিতায় রাখা হয় 4টি ক্যাটাগরি। প্রতিযোগীদের 3 ঘন্টা 40 মিনিটের মধ্যে প্রায় 22 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। হাতিরঝিলের মেরুলবাড্ডা পয়েন্ট থেকে শুরু হয় প্রতিযোগিতা। এ সময় আয়োজকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস আজকে আমরা এই উপলক্ষে আপনারা আজকে ম্যারাথন আয়োজন করেছেন তার জন্য ধন্যবাদ। মেরুলবাড্ডা পয়েন্ট থেকে শুরু হওয়া ম্যারাথন হাতিরঝিলের এমফি থিয়েটারের সামনে এসে শেষ হয়। পরে 4টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজকে ম্যারাথনের মাধ্যমে পুলিশ দেখিয়ে দিলেন যে পুলিশ সবই পারে। পুলিশ যেমন মানবতার সেবা করে তেমনই ভাবে মানুষকে এক প্ল্যাটফর্মে এনে একটা স্পোর্টসের মাধ্যমে যে একত্রিত করা সেটাও পারে, সেই দক্ষতা দেখিয়ে দিয়েছে। ম্যারাথন উপলক্ষে পুরো এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা, বন্ধ রাখা হয় যান চলাচল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় দীন ইসলাম নামে এক মালয়েশিয়া প্রবাসী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য আহত দীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, কালকিনির মৃধাকান্দি গ্রামের বাসিন্দা দীন ইসলাম সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার তিনি একই গ্রামে বড় ভাইয়ের শ্বশুর আনসার হাওলাদারের বাড়িতে তার নবাগত ভাতিজিকে দেখতে যান। রাতে তিনি উঠানে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় গ্রাম্য দ্বন্দ্বের জেরে স্থানীয় আপন কাজীর লোকজন আনসার হাওলাদারের বাড়িতে হামলা করে। তাদের ছোড়া হাত বোমায় গুরুতর আহত হন দীন ইসলাম। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ছিল সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।